একজন আমলা, আপনি বুঝেন না, এত বড় রাজনীতিবিদ হয়েছেন, আপনি বুঝেন না, আপনার জন্য ধিক্কার। বাংলাদেশের জনগণের মধ্য থেকে আমরা লড়াই করে যাব, এই ক্ষেত্রে এক চুল পরিমাণও আমরা ছাড় দিব না। জুলাই ঘোষণাপত্র হয়েছে, কতগুলো রাজনৈতিক দলের নেতাকে সামনে উঠানো হয়েছে ইউনূস স্যারের পাশে। আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় নাই, আপনার বৈধতা হলো জনগণ। আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন, ইতিহাসে লেখা থাকবে না। আপনাকে সুযোগ দিচ্ছি, এখনো সময় আছে, আপনার সামনে এখনো সময় আছে, আপনার সামনে সাথে জনগণ আছে, জনগণ আপনাকে বসেছে, এখনো জনগণের কাছে যান, জনগণকে জিজ্ঞাসা করেন, যারা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, ভুল করেছি কিন্তু আমি আমাকে সংশোধন করতে চাই, আপনাদের হয়ে আমি একটি নতুন সংবিধান বানাতে চাই। বাংলাদেশের মানুষ 60% মানুষ সংস্কার চায়, বিএনপি 60%, সবগুলো দলের কর্মীবৃন্দ মিলে তো 60% হবে না। কোথায় থেকে তারা এই ধরনের আস্ফলন করার সাহস পায়? আমরা জনগণের হয়ে কথা বলছি। এই জন্য বলবো, যারা মূর্খ তাদের বোধোদয় হোক, যারা লন্ডনে সিজদা দিয়েছে তাদের সিজদার কেবলা পরিবর্তন করে জনগণের মুখে তাদেরকে সিজদার কেবলা করতে হবে। এই যে আমাদের আর্মি ভাইরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিছু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, আপনি আয়নাঘর বানাইতে পারতেন না। ন্যূনতম কমন সেন্স থাকলে এই পরিস্থিতিতে আপনি একাধারে পায়তারা করতেন না। ন্যূনতম কমন সেন্স থাকলে আপনি 5 তারিখে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের একটি সংকটের মুহূর্তে বাংলাদেশকে ঠেলে দিতে পারতেন না। এখন আমাদের সামনে ভয় দেখানো হচ্ছে, তোমাদেরকে মেরে ফেলবো। আমরা তো মরে গেছি, কিভাবে মারবেন? এখন যদি মারেন তাহলে আপনিও মরে যাবেন, কারণ মৃত মানুষের কবরে ঢুকে যদি মারতে যান আপনিও কবরে পড়ে যাবেন। এজন্য বলবো, অস্ত্র যেমন আছে আপনার কাছে, মাথায় কিছু সংবিধান, স্টেট, এই বিষয়গুলো নিয়ে নিজেদেরকে এখনো সময় আছে নিজেদের মধ্যে জাগরণ তৈরি করেন। এই যে ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করে শেখ হাসিনার পিছনে পিছনে হেঁটে নিজের সাম্রাজ্য গুছিয়েছে, নিজের সাম্রাজ্যকে টিকানোর জন্য আবার কিছু মিডিয়াও রেখেছে, কিন্তু মিডিয়া যারা চাকরি নিয়েছে তারা বলতেছে আমরা জনগণের পক্ষে কথা বলবো। মালিক পক্ষের তো অবস্থা খারাপ, আমি বেতন দিই তোমাকে, তুমি জনগণের পক্ষে কথা বলবা, এই তোমার সাহস? কোথা থেকে এত সাহস আসে? সাংবাদিক ভাইদের বলবো, সাহস আপনাদের জনগণ, আল্লাহ রিজিক দিবে। এই কয় টাকা বেতন, এই বেতনের জন্য কেউ সাংবাদিকতা করতে চায় না। জনগণের যে সাহস, জনগণের রক্ত মাখা ইতিহাসকে তুলে ধরতে বাংলাদেশের সবাই সাংবাদিকতা করে, কোন বেতনের জন্য কেউ সাংবাদিকতা করে না। এজন্য আপনাদেরকে সবচেয়ে বড় অগ্রগণী ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেমিক যারা রয়েছেন বিভিন্ন বাহিনীতে তাদেরকে এগিয়ে আসতে হবে, ব্যবসায়ীদের মধ্যে যারা দেশপ্রেমিক রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। গণ অভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মীবৃন্দ রয়েছেন একসাথে লড়াই করেছে, আসুন নতুন যুদ্ধ শুরু হয়েছে, যে যুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান তৈরি করতে, সেই লড়াই আপনারা যোগ দেন। তবে ইতিহাসের মধ্যে আমরা মার্ক করে যাব আমাদের এই পদযাত্রাটা সঠিক ছিল। এই আদেশের উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল রাজনৈতিক দলবিধি বাতিল করা এবং প্রকাশ্য রাজনীতির অনুমতি দেওয়ার ঘোষণা। আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন এগুলো একটু ঘেটে আপনারা পাবেন ইতিহাসের মধ্যে। সংশোধনীতে আরো বলা হয়, সংবিধানের ৪র্থ সংশোধনী বাতিল করা হবে। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় পরিষদ প্রথমে গণপরিষদ, পরে পার্লামেন্ট হিসেবে কাজ করবে। জিয়াউর রহমান ফরমান জারি করেছিলেন। এই যে মূর্খ আবু জাহেল কথাটা বললো, ইতিহাস পড়াশোনা না করে, জিয়াউর রহমানের জীবন না জেনে জিয়াউর রহমানের পিছনে রাজনীতি করতেছেন,
এই মূর্খদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এখন সময় আছে, যদি বুঝেন, বোধোদয় না হয়, বোধোদয় জাগ্রত করার জন্য আমরা আছি। আর যদি না বুঝেন, আসেন, বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয় একটা বিষয়, এখন একটি শব্দ আসছে ১-১১। ১-১১ কেন আসছে? কারণ বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্য দিয়ে সরকারি দল, বিরোধী দল একসাথে বসার কোনো পরিস্থিতি নাই। রাজনৈতিক দল, বহুদলীয় যে গণতন্ত্র বলা হচ্ছে, বাংলাদেশে কখনো বহুদলীয় গণতন্ত্র হয় নাই। যদি বহুদলীয় গণতন্ত্র হতো, তাহলে বাংলাদেশে ১-১১ মতন পরিস্থিতি সৃষ্টি হতো না। একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায়, সেই দল ক্ষমতার মধ্য থেকে এই সংবিধানের অধীনে জনগণের উপরে যত ধরনের অত্যাচার করা প্রয়োজন সে অত্যাচার করে। যখন জনগণ সংগ্রাম করে, তারা পালিয়ে যায়, বিরোধী দলের কোনো স্পেস থাকে না। এবং বাংলাদেশে যেই সরকার এসেছে, এই সংবিধান চালিয়েছে, অনুযায়ী দেশ চালিয়েছে, তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কেউ দিল্লিতে পালিয়েছে, কেউ লন্ডনে পালিয়েছে, আবার কেউ ইউএসএ পালিয়েছে। এগুলো ইতিহাস আপনারা জানেন, ইতিহাস তো নতুন কোনো কিছু না। তাহলে আমরা চাই বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, জনগণ বাংলাদেশের মধ্যেই থাকুক। সেই জিয়াউর রহমানের যে গানটি পছন্দ করতেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, ওই প্রথম বাংলাদেশ হয়েছে, শেষ বাংলাদেশ তো হলো না। যদি আপনাকে শেষ বাংলাদেশ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে, অনলাইন থেকে বেরোতে হবে, জনগণের সম্মুখে আসতে হবে। দেশ এখন স্বাধীন, জনগণের মধ্যে এসে আওয়াজ করতে হবে, আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই, শেখ মুজিবের সংবিধান মানি না, নতুন একটি সংবিধান বানাতে চাই। তাহলেই জনগণ আবার আপনাকে বরণ করে নিবে। যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন, তাহলে সেই শুধু প্রবাসে আপনাকে পড়ে থাকতে হবে। ব্যক্তিগত আপনার প্রতি কোনো ক্ষোভ নাই। ইতিহাসের নিয়তি, এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশনে? সংবিধানের অধীনে। তারপর সিজদাটা ঠিক হয় নাই। আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে, সেই সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। এজন্য ইউনূস সরকারের কাছে আমি আবেদন করছি, দেশের স্থিতিশীলতা রক্ষা নামে ওই সময় সরকার গঠন হয়েছিল। দেশ যদি এখন স্থিতিশীল হয়, আপনি যদি মনে করেন নির্বাচন দিবেন, কিন্তু আমরাও মনে করি যে দেশ যদি স্থিতিশীল হয়, তাহলে আমাদের একটি সংবিধান আপনি দিয়ে দেন। যদি আপনি দিয়ে দিতে না পারেন, তাহলে আপনারও বৈধতা থাকবে না, কারণ আপনি যেই সংবিধানের 106 মাধ্যমে আছেন, আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে। এই জন্য আমরা বলি, বর্তমান যে পরিস্থিতিগুলো চলছে, এনসিপি আমরা একটি জনগণের মধ্যে অর্গানাইজ করে ভবিষ্যৎ বাংলাদেশে নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি। এবং বাংলাদেশের গণপরিষদ যদি কোনো নির্বাচন হয়, সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। দ্বিতীয়ত একটি বিষয়, আপনি জুলাই সনদ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশনে। এখন তাদের বেহাল দশা, এটা কিভাবে বাস্তবায়ন করবে? কারণ তাদের বেহাল দশা এই জন্য, এক নম্বর হলো লন্ডনের সিজদা, আরেক নম্বরে হলো ঐক্যমত্য কমিশনে যারা আছেন, এরাও অনেক গোপনে হলো বিভিন্ন গুলশান, বিভিন্ন ক্লাবে যায় সিজদা দিচ্ছে। ফলে তো তারা জনগণের যে সিজদা দিতে হবে এটা বুঝতে পারছে না তারা। এই জন্য তাদেরকে প্রায়োগিকভাবে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে তারা দিশা খুঁজে পাচ্ছে না। তারা 1 মাস সময় বাড়িয়েছে। এজন্য বলি 1 মাস সময় বাড়ানোর প্রয়োজন নাই। আপনারা আসেন, আমাদের কাছে সমাধান আছে। বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে দিয়ে জুলাই সনদে যে এসেছে সংস্কার বিষয় এসেছে, এগুলোর সমাধান হবে এবং বাংলাদেশের কাম পার্লামেন্টটা হতে পারে, অথবা এই গণপরিষদ পার্লামেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারে, অথবা গণপরিষদ নির্বাচন হলো। এর মধ্য দিয়ে আমরা একটা নতুন সংবিধানের পথযাত্রায় যাচ্ছি, সাথে পার্লামেন্টও থাকলো। গণপরিষদ নির্বাচনের মধ্যে আইন তৈরি হলে সেটা পার্লামেন্ট অ্যাক্ট হিসেবে কাজ করবে।